অন্তু চুপচাপ ঘরে ফিরে এসেছিল। ডাইনিং স্পেসের কমন বাথরুমটার দরজায় জোরে জোরে শব্দ করলো। যেন মনে হলো সে বাথরুম থেকে বের হলো অনেকক্ষণ পর। সাথে এক গ্লাস পানি আর দুটো রুটি নিয়ে রুমে এলো। উদ্দেশ্য জয়কে বোঝানো সে খাবার পানি আনতে গেছিল। জয় চোখ বুজে শুয়েছিল, ঘুমন্ত কিনা বোঝা যাচ্ছিল না। সকালটা খুব স্বাভাবিক কাটলো। অন্তুর চেহারাটা ভেঙে গেছে, চোখের নিচে কালি, ফর্সা মুখে বিভিন্ন প্রকার দুশ্চিন্তার ছাপ, কালচে ছোপ। রিমি এবং সে পাশাপাশি দাঁড়িয়ে রান্না করলো, তবু বিশেষ কথা হলো না। সবার সব কথা বুঝি ফুরিয়ে গেছে। বাড়ির তরু আসছে, টুকটাক কাজকাম করছে, তুলির মেয়েটাকে দেখাশোনা করছে। হামজা বেরিয়ে গেল। অন্তর ধারণা হামজা সামনের সিঁড়ি দিয়ে নেমে বাগানে লোহার গেট দিয়ে গ্রাউন্ড ফ্লোরের কুঠুরিতে ঢুকেছে। অন্তু পুরোটা বেলা নিজের ঘরে বসে পড়ল। অনেকদিন পর বই খাতাগুলো নেড়েচেড়ে দেখল সে। একসময় পড়তে বসলে আব্বু এসে চুপটি করে পাশে বসতো, অনেকক্ষণ চুপচাপ চেয়ে দেখতো পড়তে থাকা অন্তুকে, ঠিক যেন অন্তু তখনও প্রাইমারি স্কুলের ছাত্রী। অন্তু আমজাদ সাহেবের কাছে কোনোদিনও বড় হয়েছিল না। তারপর ঝাপটাটা এলো কবে? অন্তু নিজের ভুলগুলো ভেবে এক মনে বসে। সে এক কথা বেশি বলে, খুব বেশি কথা বলে, অথচ লোকে তাকে গম্ভীর ভাবত। তারা জানে না সে অজায়গায় চুপচাপ সহ্য করতে পারে না। তার অনেক ভুল, তার কারণে গোটা পরিবারটা তছনছ হয়ে গেছে। সে প্রচণ্ড স্বার্থপর, আত্মকেন্দ্রিক মেয়ে, মহানুভবতা নেই ভেতরে। অন্তু টের পেল আব্বু এসে পাশে বসেছে। জয় উল্টো দিকে ফিরে শুয়েছিল। তখন সকাল 9টা। আব্বু জিজ্ঞাসা করলো, এখন কি চাস অন্তু? ভুলগুলো শুধরাতে। কিভাবে? সেটা বুঝতে পারছি না। ভুলগুলো কি তা বুঝতে পারছিস? সবই তো ভুল আব্বু। সব? কোনগুলো? সেই তো আমার সবই ভুল। তোমাকে হারিয়ে ফেলা। তোর ছাড়া আর কারোর বাপ মরে না? কারোর জীবনে তোর চেয়ে বেশি সংকট নেই? ভাই মরে না, পরিবার ভাসে না, তারাও ভুল করে, তাই জীবন এমন। তাহলে তো সবই ভুলের দোষ। ভুলের ভুল। তোর দোষটা কোথায়? কারোর কোথাও দোষ নেই। আমি অনেক পাপ করেছি আব্বু, তা ধরাতে দিচ্ছ না কেন? শুনি পাপগুলো। অন্তু উপহাস করে হাসে। জয়ামিরের সাথে পাঙ্গা নিতে গিয়েছিলাম, তারপর আরো কত নাটক করলাম। সব তো নিজের ন্যাকামিতে, তাই না আব্বু? তোমার ধিক্কার জানানোর নেই আমাকে। আমি কোনো পদক্ষেপই শান্তভাবে নিতে পারিনি। পরিস্থিতি খুব ভালো ছিল, আমার জন্য সুখবর। তবু কেন যে চুপচাপ পেশাগত বুদ্ধিজীবীদের মতো ছক কষে কাজ সরাতে পারলাম না। আমি পাগল হয়ে গেছি আব্বু, বদ্ধ পাগল, বেতাল। নিজের ভিতরে থাকা খুব তর্ক হয় তোর, তাই না? সে তোকে পছন্দ করে না, সমর্থনও করে না, তাকে জবাব দিচ্ছিস? অন্তু মুখ নামায়, স্বগতোক্তি করে। আমি কি কি করেছি জানো আব্বু? না, জানি না। শোনো বলছি। তবু অনেকক্ষণ চুপ রইল অন্তু, কথা বলল না কোনো। চুপ কেন? মেলাতে পারছি না আমি কি কি করেছি। অনেক পাপ আর ভুল তো আব্বু, মেলাতে বেগ পাচ্ছি বড়। চেষ্টা কর দেখি। অসন্তোষ প্রকাশ পেল আমজাদ সাহেবের অভিব্যক্তিতে। অন্তু মুখ তুলে চায়। আমজাদ সাহেব মাথা দোলান। কিছু করিসনি, জীবন আমাদের নিয়ে খেলে, অথচ আমাদের সাহস নেই জীবনকে দোষ দেবার। আমরা জীবনকে ভয় পাই, তবুও দোষারোপ তো করতে হবে। তখন হয়তো নিজের কর্মগুলোকে দোষারোপ করে নিজেকে দোষী বানিয়ে মনোবল হারিয়ে বসি। কি আমি কি করবো আব্বু? আমি পুরো ব্ল্যাঙ্ক, আমার মাথায় কিছুই আসে না। আমি দূরে কোথাও চলে যাব, আমি সব ছেড়ে ছুড়ে চলে যাব। কিসে জড়িয়েছি? আমার তো কিচ্ছু না। আমি নিজেই গলা সমান ডুবে আছি। আগে এত ভালো মানুষই দেখাতে গিয়ে আমি কার কি উপকার করব? কেন করব? যার যারটা শেষে বোঝে নিক। আমি খাবো, ঘুরবো, ঘুমাবো, আর না হয় পালাবো এই শহর ছেড়ে। তারপর? অন্তু অল্প চুপ থেকে মলিন হেসে বলে, কোথায় যাব? জায়গা বা ঠাঁই নেই তো আব্বু। আমার যে আব্বু নেই, আমার একটা তুমি নেই আব্বু। আমার কাছে আমার আম্মা নেই। আমার বাপটা বড় স্বার্থপর ছিল গো। সে আমায় বছরের পর বছর স্বপ্ন দেখিয়েছে, তারপর একদিন হুট করে রেখে পালিয়েছে। এমন এক জায়গায় রেখে যেখানে চার দেয়াল বিষাক্ত কাঁটার বেষ্টনীতে ঘেরা। অল্প নড়লেও আঘাত অনিবার্য, অনস্বীকার্য। তো দমে যাবি? কি করতে বলো? অন্তু চড়ে উঠল। হেসে মাথা দোলালেন আমজাদ সাহেব। তোকে উকিল হতে হবে অন্তু, আরও স্বার্থপর হতে হবে। আমার আদেশ রইল, এর পেছনে যুক্তি খুঁজতে যাবি না। লোকে তোকে সর্বোচ্চ পাপীর কাতারে দাঁড় করাক, তুই বাকি জীবনে
তোরটা আদায় করতে যা করতে হয় সব করবি। কি বললাম? সব। যেটা অযৌক্তিক হোক অথবা হোক খাঁটি স্বার্থবাদিত্ব। আমার কি করার আছে? আমি কেন জড়াচ্ছি নিজেকে? কোথা থেকে কি হচ্ছে আমার সাথে? চারপাশে কি চলছে? কেন, কবে থেকে, কিভাবে? অন্তু বদ্ধ পাগলের মতো ছটফট করতে থাকে। শান্ত হ। বল, তোর ভুলগুলো কি কি? কি কি ভুলের জিম্মেদার ভাবিস নিজেকে? আমার ভুল? হ্যাঁ, তোর মতে তোরই তো। শুনি, বল। সে তো অনেক। জয় আমিরকে ঘেন্না না করে সেই ভার্সিটিতে দেখা হবার প্রথম দিন মেনে নিলে আর কিছু হতো না। এরপর যা সব হয়েছে তো সেসব হতো না। খালি পলাশের সাথে একবার দেখা হতো, অন্তিকের বদৌলতে। হুম, আর? অন্তু খুব উৎসাহিত হয়ে ওঠে। আপু, ব্যাপারটা অনেকটা টাইম প্যারাডক্সের মতো। ব্যাখ্যা করব? আমজাদ সাহেব চেয়ে রইলেন। অন্তু বলল, টাইম প্যারাডক্স হলো, ধরো তুমি যে কোনোভাবে আজ অতীতে গিয়ে তোমার দাদাকে তার ছোটবেলায় খুন করে এলে। এখন এখানে অনেক কিন্তু রয়ে যায়। তোমার দাদা যদি তার ছোট বয়সে খুন হয়ে যায়, তাহলে সে বড় হয়নি, বিয়ে করেনি, অর্থাৎ তোমার বাবার জন্ম হয়নি। আর তোমার বাবার জন্ম না হলে তুমি জন্মালে কোথা থেকে? আর যদি তুমি জন্মে নাই থাকো, তাহলে তোমার দাদাকে খুনটা করলো কে? আমজাদ সাহেব মৃদু হাসলেন। সমাজবিজ্ঞান ছেড়ে কিসে মন দিয়েছিস? মলিন হাসে অন্তু। সমাজ বিজ্ঞান, যে সমাজের সিস্টেম এবং বসবাসরত এক একটা মানুষের দৃষ্টিকোণকে আমি মৃত্যুর মতো ঘেন্না করি, সেই সমাজ বিজ্ঞান নিয়ে ভাবার রুচি কোথায় আপু? সে তুমি যাই বলো, বিষয়টা মিলল না। বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি খুব। আমি যদি সেদিন জয় আমিরকে প্রতিহত না করতাম, তাহলে পরবর্তীতে আর এত সব তামাশা হতো না। আর তামাশা যখন হয়েছে একবার প্রতিহত করার ফলে, আর প্রতিহত যে একবার করতে পারে সে কি আর পরের বার মেনে নেয়? আজীবনেও মেনে নেয় না। তুমি বলতে আব্বু? এখনো বলছি। তাহলে তো হলোই, এ তো চিরধার্য ছিল। তাহলে আর ভুল বলছিস কোনটাকে? ভুল? অন্তু হাসে। সবই ভুল। জন্মানো ভুল, বেঁচে থাকা ভুল, কি চাস? দূরে যেতে। আমি আর নিতে পারছি না। তাতে কি হবে? আমি ফুরিয়ে যাব। এটাই চেয়েছিলি? পারছি না আর নিজেকে টানতে। কি করতে বলো, কি করতে বলো? মোকাবেলা করার শক্তি, বুদ্ধি অথবা দক্ষতা আমার নেই। আমি যা করি তাই ভুল হয়ে যায়। অথচ আমার ধারণা সেসব আমি না করলে ভুল হতো না। অর্থাৎ ব্যাপারটা এমন, যা আমি করব তা ভুল, অত্যাধিকতা? যা ভুল তা আমি করব। হতে পারে। সবই মাথায় ঘুরছে আজকাল। এই ক্লান্তির শেষ দরকার, বুঝলে? তাতে আমি ভিলেন হব, অযৌক্তিক আর খারাপ হব। হয়ে যা। কিন্তু কি করব? কিছু করিস না, সুযোগ বলবে। আর বাচ্চাগুলো? যেইগুলোকে তুই ভুল বলিস, ওই ভাবনাগুলোই সেইগুলো অন্তু। তোকে এত প্রতিবাদী হতে হবে না। স্বার্থপর হ। লোকে বাহবা সহ জীবনে সব পাবি। সত্যি নাকি? হতেও পারে, নাও হতে পারে। দায় সারা কথা বলছো। জীবনটাও তো দায় সারাই অন্তু। চলছে না তবুও চালাও, পারছি না তবু পেরে ওঠো। কোনো মতো কেটে গেলেই মৃত্যু। দায় সারতেই আমরা জীবনকে টানি, কোনো মতে শেষ দ্বারে পৌঁছে দিয়ে দায় সারি। অন্তু এবং আমজাদ সাহেব বসে থাকেন পাশাপাশি। কেউ অনেকক্ষণ কোনো কথা বলে না। হঠাৎই আমজাদ সাহেব বলেন, অন্তু, আব্বু? অন্তু, তুই কোনো ভুল করিসনি। আজ অবধি তুই যা করেছিস তা একটাও ভুল ছিল না, আর না ছিল বোকামি। তুই যে কতটা শক্তিশালী তা তুই জানিস না। গভীর দৃষ্টিকোণ ছাড়া বোঝা যাবে না। তোর প্রতিটা কাজের বহুল ব্যাখ্যা আর যুক্তি আছে। সেসব বোঝার দৃষ্টিকোণ সবার থাকে না। পরিস্থিতি মাফিক সব ঠিক ছিল। সবশেষে হতে পারিস তুই ভুল অথবা ঠিক, তাতে যায় আসে না। যা মন বলবে করবি। পিছুটান নেই কোথাও। সবাই পিছুটান রাখলে সবাই যে মায়ার গোলাম হয়ে পড়বে। মায়ার গোলামেরা অধম হয়। পরিবার পরিজন সুন্দর জীবনের আশায় ব্যক্তিত্ব ত্যাগ ভালো নয়। তারা এক একটা অদামি, অকর্মণ্য। আব্বু, আমি ভুল করেছি, আর তার ফলেই এসব ঘটছে। কোনটা ভুল অন্তু? আর এসব থেকে বাঁচতে কি করার ছিল? তুই ওই কবিতা পড়িসনি? এক লোক রাস্তায় বের হতো না গাড়ি চাপা পড়ার ভয়ে, নৌকা চড়তো না ডুবে মরার ভয়ে, হ্যান্ড চালাতো না হ্যান্ড ভেঙে পড়ার ভয়ে।
ওই জীবনযাপন করলে সব ঠিক থাকতো। জীবনে টান পোড়ন আসবেই, তার শর্ত জন্মগ্রহণ করা, আর জন্মগ্রহণের পর তার ধারাবাহিকতা থামানো যায় না, এসব ভাববি না। আপু গতকাল তুলি আপু বলছিল জয় আমির আমার ঢাল। ঢাল, আগুনের তৈরি জ্বলন্ত ঢাল, অন্তু অবাক হয়ে যায়। আমজাদ সাহেব বললেন, যেটাকে হাতে চেপে ধরে রেখে তুই সামনের শত্রুর যাবতীয় আঘাত থেকে রক্ষা পাচ্ছিস। অন্তু অদ্ভুতভাবে হাসল। এদিকে আমার হাত যে ঝলসে যাচ্ছে প্রতিনিয়ত আপু। আমজাদ সাহেব সায় দেয়া মুচকি হাসলেন। তাতে কি, জয় আমিরের ক্ষয় তোর জয়, এটাই নিয়ম। চেঙ্গিস খান আজও মাটিতে মিশিয়ে গেছে, সববার ধ্বংস হতে হয়, আর এক এক ধ্বংসের মাঝে বিপরীতে নতুন সৃষ্টি থাকে। এটা সূত্র, এটা চক্র। আব্বু তুমি বদলেছ, শতভাগ কথা তোমার নয়, তোমার কথাতে আমার সংমিশ্রণ। আমি আমি আজ কে? অন্তু অবাক হয়ে তাকায়। আসলেই তো, কার সাথে কথা বলছে সে কেউ তো নেই। তবে কে? জয়কে কল করেছিল পলাশ সন্ধ্যার পর। হামজা তখন কিছু ফাইল দেখছে সোফাতে বসে। জয় লম্বা এক চা সালাম দিল। সালাম আলাইকুম পলাশ ভাই। পলাশ হাসলো। সালাম বস, ভালো? বলছি এই প্রশ্ন করবেন না জয়কে, সে সর্বদাই ভালো, মানুষটাও ভালো, থাকেও ভালো। ভালো থাকা একটা পেশা, একটা ব্যবসা। পুঁজি কি এই ব্যবসার? মানুষকে খারাপ রাখা ইটস অল অফ রিয়েলিটি পলাশ ভাই। মানুষ খারাপ থাকলে তার তুলনায় আমি ভালো থাকবো। তোর বউকে আমার হাতে দিবি না? সেটার জন্য ডিসকাশনে আসা যেত। এইটা কি করলি বাপ? চাপা হিংস্রতা পলাশের হাসি হাসি রবে বলা কথাতেও লুকায় না। হামজা বলল, স্পিকার লাউড কর। তরু এসে 2 কাপ আদা চা দিয়ে গেল। সারা বছর জয়ের ঠান্ডা লেগে থাকে। তরুর ধারণা কবে জানি এই লোকে নিউমোনিয়া বা অ্যাজমা ধরা পড়বে। জয় মাথা নাড়ল। বউকা সাজবেন না পলাশ ভাই, আপনাকে বিশাল বেমার না লাগে। বউ তো আমি দিবই না, বউ হবার আগে দিই নাই। এখন কেমনে কি কাহিনী এটা? বউ রক্ষা করার কোনো বিষয় না ভাই, ওটা আমি না চাইলেও হবে। আমার বউ যে সে জিনিস না। কাহিনী? কি কাহিনী? মাঝার মাঝার মাঝার, আমি আপনার কইছিলাম ওর সাথে মিল্লা কোনোদিন আমার পিছনে লাগতে আসবেন না, তবে আপনি বারবার তাই করেছেন। আমি আপনার কোনোদিন বিশ্বাস করিনি যদিও, তবু আপনি একটা বিশ্বাসঘাতকতা টাইপের বিট্রে করেছেন। যে ফকিরে সিন্নি খান সেই ফকিরে চিনেন না? না, আহা হা, হলো এটা মিয়া। মাজার তো বাদামের খোসা, আপনাকে তো ব্যাকআপ দেই আমরা, তবুও চলছে চুরি। আমি কিছু করিনি। মাঝার যা করতে চেয়েছিল আমি বাধা দিয়েছি। বাচ্চা দুষ্টুমি করলে মাদেরকে ওরকম 2-4টে মেয়েটা ধমক দিতে দেখেছি। ও ব্যাপার না, ওটাকে প্রশ্রয় বলে। আমার চেয়ে বেশি কেউ পায়নি ও জিনিস। তুই ভুল বুঝে কাম ভালো করিসনি বাপ। এইটা একটা কথা বলেছেন, ইমেজ নষ্ট করার কথা। আমি জীবনে ভালো কাম করিনি, এটা আমার পার্মানেন্ট ইমেজ। অথচ আপনি এমন টোনে কথা বলছেন যে রোজ ভালো কাম করি। আজ একটা খারাপ কাজ করেছি, এটাই হলো না? আমি মরবো খুব তাড়াতাড়ি, তবুও শুধরাবো না, নিজেকে কন্ট্রোল করবো না। ছোট্ট জীবনে এত ভাবনা চিন্তা রাখি না, যখন যা মনে চায় তাই করি। কল রাখেন, কল রেখে ফেরফার করাচ্ছে আমার পেছনে বাস না কঞ্চি দিবেন, সেটা দিবেন কিভাবে সেটাই পরিকল্পনা করেন। ইয়া হাবিবি, আল্লাহ হাফেজ। হামজা কপালে হাত চেপে হেসে ফেলল। জয় বলল, গাপলা আছে ভাই, ওর মতো মাথা নষ্ট পাগলা পলাশ এমন বাংলা সিনেমার মতো সরল আলাপ করতে ফোন লাগাইছে। কাহিনীটা অ্যাডজাস্ট হচ্ছে না, শরীরে কিরমির করতেছে। হামজা শান্ত স্বরে বলল, তোর ফোন ট্র্যাক ডাউন করার জন্য হতে পারে। এত উন্নত ডিভাইস তো কোনো এসিবি ডিপার্টমেন্টও নাই। ওর কাছে থাকলে কি? তা মানে বুঝেছ? দিনাজপুরে নেই ও, আই গেস ঢাকাতে কোথাও আছে। কঠিন প্ল্যান প্রোগ্রাম চলছে। কাগজপত্র ছুঁড়ে ফেলার মতো টেবিলে ফেলল হামজা। একটা তো মনের মতো কিছু নেই। জয়কে বলল, এগুলো স্টেটমেন্ট। এসব রাজধানীতে পাঠালে উপর মহল মাজায় লাথি ছাড়া কিছু দেবে না। কল করে কাউকে ডেকে বসে রইল দুজন চুপচাপ। আদা চা ঠান্ডা হয়ে এসেছে। শরবতের মতো সেই চা জয় শব্দ করে বাচ্চাদের মতো চুমুক দিয়ে খেতে লাগলো। হামজার উপরমহল দেশের ক্ষমতাসীন দলের মহাকর্তারা, তারা অবিনিময়ে কিছু দেয় না। বিরোধী দলের ছেলেদের আটক করা, অত্যাচার করা, মিথ্যা অপরাধ সাজিয়ে কারাগারে ঢোকানোর মতো কাজগুলো হামজার মতো উঠতেই নেতাকর্মীদের উপর ন্যস্ত করা হয়। তাদের প্রফিট তারা কাজের স্কোর অনুযায়ী নির্বাচনের আগাগ দিয়ে পেয়ে যাবে। নীরব চুক্তিটা এমনই হয়, যে যতটা ভালো কাজ দেখাতে পারবে ক্ষমতা পাবার ক্যান্ডিডেটের মাঝে তারাই অবশ্যই অগ্রগামী থাকবে। হামজা যা করতে চাইছে 2018 সংসদ নির্বাচনে একটা মনোনয়ন পাড়াবার সম্ভাবনা নেহাত কম নয়। ডাউন পার্টি মাঝার, সে মানতে পারল না বিষয়টা।
প্যাচ লাগালো, কঠিন প্যাচ। যে কাজ হামজা এবং জয় মাসখানেক আগে করে ফেলতে পারত তা গত রাতে সম্ভব হয়েছে। মাঝারকে পুরোটা সমর্থন ও সহায়তা দিয়েছে পলাশ, নয়তো পলাশের বাপ বেকার বসে আছে, দলছুট হয়ে গেছে। তারা এখন আমজনতার চেয়ে বেশি কিছু না, শত্রু শত্রু নিজের বন্ধু। মাঝার নীতিটা পালন করেছে। পলাশের ব্যবসায়িক পার্টনারশিপের জেরে হামজাদের অধিকাংশ কাজের খোঁজ পলাশের কাছে থাকে। পলাশ তা লিক করত মাঝারের কাছে। মাঝার নিজে ক্ষমতাসীন দলের চামচামি করলেও এবার হিংসা পরায়ণতা তাকে বিরোধী দলকে গোপন তথ্য দেবার কাজে নিয়োজিত করেছিল। অ্যালার্টেশন পেয়ে পেয়ে ওরা নিজেদের গুটিয়েছে। জয় হামজার পেরেশানি চরমে পৌঁছেছিল। দিনের পর দিন দুই ভাই ছুটেছে। শেষ অবধি বাচ্চাগুলোর অসহায়ত্বের চিত্র, ভিডিও বিবরণ তাদের সফল করেছে। অতগুলো বাচ্চার জীবন বাঁচাতে তাদের ধর্মের বড় ভাইরা ছুটে আসবে না তা হয় নাকি? ধরা দিয়েছে। শর্ত ছিল বাচ্চাদের ছেড়ে দেওয়া। হামজা দেয়নি। ওরা জানের ভয় অল্পও পায় না। বাচ্চাদের ছেড়ে দিলে ওরা মৃত্যু কবুল করবে, তবু কোনো জবানবন্দি দেবে না। আজ বাচ্চারা পেট পুড়ে খেয়েছে, খেতে পায়নি তাদের আমিরেরা, খেয়েছে মার। সেসব হজম করতে না পেরে লুটিয়ে পড়েছে কেউ কেউ জ্ঞান হারিয়ে। হ্যাংলা পাতলা চেহারা রন্টু এসে দাঁড়ালো হামজার সামনে। কপালে হাত ঠেকে মাথা নুয়ে সালাম ঠুকলো। সে হাঁপাচ্ছে। হামজা জিজ্ঞাসা করলো, কি অবস্থা? ভাই পাথরের মতন মার খাইতেছে, তবু কথা কয় না। আমার কাছে আবার উজুর পানি চাচ্ছে, ঈশার নামাজ পড়ব। জয় উঠল, এক মগ পানি নিল বাথরুম থেকে। হলরুম থেকে বেরিয়ে যাবার সময় হামজা ডাকে। কোথায় যাচ্ছিস? জয় ফিরে তাকায়। একটা সাক্ষাৎকার করে আসি, ওর হুজুর পানি দিয়ে আসি। আঘাত করিস না এখন আর। করবো না। রন্টু ডাকে। ভাই আনমনে জবাব দেয় হামজা। হুম, ভাই একটা কথা কই। বল। ভাই আগে বহুত কেস সেটেলসি, একটু মারলেই ওগারে ধর্ম গোরের ভিতরে পালায়, এরকম শক্ত জান দেহি নাই। ভাই আমার কাছে আবার উজুর পানি চাই, একটু টু শব্দ করে না, ব্যথাও লাগে না, মনে হয় কেডা ভাই ওডা। আগেও তো বহুত শিবিরের ছাত্রওয়ালাদের খালাস করছি, ওরা মরার আগে বাঁচতে চাইছে, নামাজ কালাম পড়তে চায় নাই। আজকে বাকি অলাও ওই লোকটার মতন না, অত শক্ত ছিল না, একটা আলাদা। হামজা শান্ত চোখ তুলে তাকালে রন্টু ঢোক গিলল। ভয় আর কথা বলল না, চলে গেল দ্রুত হামজার সামনে থেকে। নিচতলার আঙিনা পার্টির ছেলেদের আনাগোনায় গমগম করে সানাক্ষণ। নিচে যেন বহুদিনব্যাপী উৎসব চলে সারা বছর পটোয়ারি বাড়িতে। সেটা আরও বেড়েছে হুমায়ুন পাটোয়ারির মৃত্যুর পর। এক গাদা সৈন্য মোতায়েন রেখে দুই ভাই বেরিয়ে গেল সন্ধ্যার আগে। চারিদিকে ঝামেলা সামাল দিতে হচ্ছে একসাথে। অন্তু বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে দেখলো নিচের আঙিনায় ভেতর বাড়ির পাহারাগুলো। ক্লাব ঘরে আগুন লাগার পর থেকে ওখানের আড্ডাটা তুলে এনে এখানে বসানো হয়েছে যেন। রাতের রান্না চড়িয়েছে তরু। অন্তু চুপচাপ দাঁড়িয়েছিল। কত রকম ভাবনা মনে মনে খেলা করে যায়। জয় আমিরের উপর সে কৃতজ্ঞ। জয় আমির তাকে বাঁচিয়ে রেখেছে, কৃতজ্ঞ সে। ঠিক যেমন মানুষ কৃতজ্ঞ থাকে অ্যান্টিবায়োটিক ওষুধের উপর, যেটা রোগ সারানোর সাথে সাথে শরীরের ইমিউন সিস্টেম দুর্বল করে, শক্তিমত্তা হনন করে, মাসখানেকের জন্য অকেজ করে মানবদেহকে এবং বৃক্কে এক প্রকার স্থায়ী ক্ষতি সাধন করে যায় চলমান হারে। জয় আমির দাহ্য রাসায়নিক দ্রব্যগুলোর মতোই ভালো। অন্তু এসব ভেবে হাসে। রিমি এসে কখন পেছনে দাঁড়িয়েছে টের পায়নি। জিজ্ঞাসা করলো, কিছু বলবেন? আপনার রুম বহু দূরে, কানে কিছু আসছে না। হবে হয়তো, তাতে তো ভালো, কান ভালো আছে। আমার নেই। ঘর পরিবর্তন করুন। মুখ ফিরিয়ে অনীহার সাথে বলল অন্তু। আপনার কি হয়েছে আরমিন? অন্যরকম লাগছে। শুধরাতে চাই নিজেকে। মানে? কেন এসেছেন? চাবি এনেছি। ফিরিয়ে নিয়ে গিয়ে রেখে দিন জায়গার চাবি জায়গায়। আপনি যাবেন এখন বড় ঘরে? প্রশ্নই ওঠে না। আমি নিজের আর বিপদ বাড়াবো না। এই বিপদে পড়ার ফলে কার কার ওপর যে কৃতজ্ঞতা রাখতে হচ্ছে রিমি, ভাবতে পারেন? আমি বিপদে আছি, তা থেকে প্রোটেক্ট করছে আমায়, আর আমার তার উপর কৃতজ্ঞতা রাখতে হচ্ছে। এর চেয়ে আর কি খারাপ খাসারত গুনলাম। এটাই সবচেয়ে কঠিন। তাই আর বিপদ নয়, আর না নতুন কৃতজ্ঞতা। এত অহংকার আপনার? ভুলভাল শব্দ উচ্চারণ করছেন রিমি, ওটা আত্মমর্যাদা বোধ। কোনো পাপিষ্ঠর ওপর কৃতজ্ঞতা বোধ এক প্রকার আত্মগ্লানি। এত আত্মগ্লানি বইতে পারছি না। ওদের প্রতিটা আঘাতের আত্মচিৎকার আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। এতদিন এভাবে টাচ করা হয়নি ওদের।
হয়নি, এখন হবে, খারাপ কি তাতে? আমারই বা কি? আমি মানুষ, সাধারণ এক অসহায় মেয়ে। আমার ক্ষমতা নেই ওদের অসহায় করার। এমন করছেন কেন? এত শক্ত হচ্ছেন কেন? প্লিজ আমরিন, আপনি সাহসী। আমি পারি না এসব দেখতে, মোকাবেলা করতে। আপনি পারেন, আপনার সাহস আছে। অন্তু শক্ত গলায় চিবিয়ে বলল, সাহস? কিসের সাহস? হারানোর সাহস, তাই তো? বাপ ভাই, ক্যারিয়ার, সুন্দর জীবন সব হারিয়ে ফেলার বোকা সাহস আছে, তাই তো? অথচ আপনারা চালাক, নিজেদের গা বাঁচিয়ে যা হয় করেন। আপনাদের কোনো শত্রু নেই, ক্ষয় নেই, যেমন মেয়ে। এই কথাগুলো বুঝতে এতগুলো দিন লেগেছে আমার। রিমি কেমন কাতর হয়ে উঠল। আমি মানছি, সব মানছি, কিন্তু ওদের শরীরের ব্যথার কাতরানির আওয়াজ সহ্য হচ্ছে না আমার। আপনি একটু দেখে আসুন। পায়ে পড়ি আমরিন, যান একবার বড় ঘরে। সমস্ত ভার আমার। ওরা এখনো ব্যথায় ছটফট করছে, চিৎকার করছে। আমার কানে সইছে না। সিঁড়ির দরজা খুলতে এই দিন অন্তুর খুব হাত কেঁপেছিল। সে জানে না ভেতরে কি দেখবে। সেই কণ্ঠস্বর, সেই বিদ্রোহী সঙ্গীতের মালিক। বড় ঘরে পা রাখতে পা টলছিল খুব, হাত পা জড়িয়ে আসছিল। পশ্চিম কোণের লোহার দরজার ওপাশে ছেলেদের আওয়াজ আসছে। ওরা যদি ভেতরে ঢুকে আসে কি করে সামাল দেবে সে? খালি হাত তার। সে কম্পিত পায়ে বড় ঘরের ভেতরে গিয়ে দাঁড়ায়। কড়া পাওয়ারের স্পটলাইট ঝুলছে মাথার উপর। দুজন কাত হয়ে শুয়ে আছে। আব্দুল আহাদকে দূর থেকে চিনতে পারল অন্তু। তার পা উঠছিল না, তবু হেঁটে এগিয়ে গেল। ওরা সবাই মিলে আহতদের সেবা করছে। অন্তু মাঝে গিয়ে দাঁড়িয়ে পড়ে। চারজন নতুন পুরুষ, দুজন পড়ে আছে। একজন পা ছড়িয়ে বসে পায়ের ক্ষততে হাত বুলাচ্ছে। রডের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে চামড়া। ত্বক বিদীর্ণ হয়ে মাংস তেতলে যাওয়া স্থানে হাত বুলাচ্ছে। চতুর্থ জন দেয়ালে হেলান দিয়ে বসে আছে, চোখ বুজে বসে আছে, হাতে ব্যান্ডেজ, কপালে শুকনো রক্ত। মুখটা ওপাশে কাত হয়ে থাকায় দেখতে পেল না অন্তু। পায়ে শিকলের বেরি আটকানো, তা তালাবদ্ধ লোহার ভীমের সাথে। অন্তু কয়েক কদম এগিয়ে গেল। মাথার চওড়া ওড়নাটা প্রান্তটা আরেকটু টেনে দিল। সকলেই ফিরে তাকায় ওর দিকে, অবাক হয়ে চেয়ে থাকে। চতুর্থ জন বাহিরের মানুষের উপস্থিতি টের পেয়েও মুখ ফেরানোর তাড়াবোধ করছিল না যেন। অন্তু আব্দুল আহাদকে বলল, খেয়েছো কিছু? শুকনো মুখে মাথা নেড়ে হ্যাঁ জানায় আব্দুল আহাদ। অন্তুর কাছে মিথ্যে ঠেকলো। নারী কণ্ঠের আওয়াজ পেয়ে সেই পুরুষ মুখ ফেরায়। অন্তুর রক্ত সঞ্চালন থামলো। কাঠের আসবাবের মতো জমে দাঁড়িয়ে থাকলো সেই চোখ। রুমালে বাঁধা মুখোশের আড়ালে যে চোখ দুটো তেজস্ক্রিয় রশ্মির মতো জলজল করে জ্বলছিল সেদিন, সেই চোখ জোড়াকে অন্তু ভুলবে কোনো দিন? চাপদারিতে প্রশস্ত মুখখানা, ম্লান সেই পুরুষ। পরনে খাদি কাপড়ের ফতুয়া, কালো প্যান্ট, তার কয়েক স্থানে ছেঁড়া। হাতের কালো বেল্টের ঘড়িটার কাজ ফেটে গেছে। অন্তু খেয়াল করে পায়ের যে স্থানে শিকলের বেরি, স্থানটায় রক্ত জমাট বেঁধে দগদগে ঘা তৈরি হয়েছে। পুরুষটি সোজা হয়ে বসলো, নিজের দৃষ্টি সংযত করে অন্যদিকে তাকিয়ে অন্তুকে উদ্দেশ্য করে বলল, এখানে এসেছেন কেন? ফিরে যান ভেতর বাড়িতে, নিজের ঝুঁকি বাড়াবেন না। সেই সুতীব্র ভরাট স্বর, সেদিন রাতের বিদ্রোহী স্বর। অন্তু চোখ নামায়, শুধু এটুকু উচ্চারণ করতে পারে, কে আপনি? আমি সৈয়দ মুরসালিন মহান। অন্তু দু কদম পেছায়, চোখের পলক ফেলে না। অন্তু নির্বাক হয়ে চেয়েছিল অনেকক্ষণ পর জিজ্ঞাসা করেছিল, মুমতাহিনার সঙ্গে আপনার সম্পর্ক কি? আমার ছোট বোন, সংক্ষিপ্ত জবাব দিল মুরসালিন। অন্তু কিছুক্ষণ সময় নিয়ে শান্ত হলো। এরপর জিজ্ঞাসা করলো, মুমতাহিনার ভাইকে তো শুনেছি মেরে ফেলা হয়েছে। মুরসালিন নিশ্চুপ মেঝের দিকে চেয়ে থাকে। দৃঢ় সুস্থির চোখ দুটোয় অবাধ অটলতা। অন্তু শরীরের ভার ছেড়ে একটা লৌহখণ্ডের উপর বসে। ওদের গোঙানির আওয়াজ অবরুদ্ধ কুঠুরির দেয়ালে কাঁপন ধরাতে চাইছে। স্পটলাইটের তীব্র হলদে আলোতে মাথা ধরে যাবার জোগাড়। এরা ঘন্টার পর ঘন্টা পার করছে, ঘুমানো অসম্ভবে আলোর তলে। আপনি চিনতেন আমায় সেই রাতের আগে? না, তবু প্রথম দেখায় কোনো বিরূপ আচরণ করেননি। আপনি করেননি বিধায়। তাছাড়া পাটোয়ারির বাড়ির কোনো সদস্যের সঙ্গে আপনার সম্পর্ক বিশেষ ভালো নয়। তাদের উপর আপনার মায়া বা ভালোবাসা থাকবে এমনটা আশা করিনি আমি। আর দুঃখিত, আমি সেদিন কিছুটা ছলনার আশ্রয় নিয়েছিলাম এবং সেক্ষেত্রে দু একবার তুমি সম্বোধন করেছিলাম আপনাকে বিভ্রান্ত করার জন্য। অন্তু ভাবে লোকটাকে, ভেতরে এর খবর জানে বেশ। অন্তুর চোখে মানুষ চেনার বিশেষ ক্ষমতা আছে তো অল্প স্বল্প। সে চট করে মানুষ বিচার করে ফেলতে পারে, শুধু পারে না অভিব্যক্তি লুকোতে। তৎক্ষণাৎ এই প্রতিক্রিয়া দেখানোর নির্বোধ স্বভাবটা খুব দৃষ্টিকটুই বটে। মানুষের অভিব্যক্তি ও চোখের দৃষ্টি কথা বলে, সেই কথা বোঝে সে। সেদিন তার হাতে অস্ত্র ছিল, তবু অজ্ঞাত পুরুষটিকে সে আঘাত করেনি।
সেই নির্দেশ তার মস্তিষ্ক তাকে দেয়নি। ভরসা অথবা একরকম দ্বিধা সে আজ অবধি 3টে পুরুষ করতে পেরেছে। আব্বু, আগন্তুক আর তৃতীয় জনের কথা ভাবতেই সংকোচে কুঁচকে এলো ভেতরটা। জয় আমির অপ্রিয় এক অন্যতম ঘৃণ্য ব্যক্তিত্ব। তাকে সে ভরসা করে নাকি আশা রাখে সেটা জানা নেই। প্রথম দুজন তার ভরসার মান পুরোদমে রেখেছে, তাদের দ্বারা এই অবধি ক্ষতিগ্রস্ত হয়নি সে। অথচ তৃতীয় জনের পাপ পুণ্যের তুল্য রাশি অসংজ্ঞায়িত। পরিমাপ করলে পাপ এবং ক্ষতির পরিমাণ বেশি হবে প্রথম চালেই। আপনারা হামলা করেছিলেন বিয়ের গাড়িতে? জবাব দিল না মুরসালিন। অন্তু বুঝলো ঘটনা সত্যি। জয়ের সাথে অন্তুর ভেতরে স্বল্পভাষী এই পুরুষটাকে নিয়েও কিছু কৌতূহল জন্মে গেল। লোহার গেটের ওদিক থেকে ধাতব আওয়াজ ভেসে আসছিল। মুরসালিন সতর্ক করল, আপনি ভেতরে যান, নিজেকে বিপদে ফেলবেন না এখানে আসার খাতিরে। আপনার কোনো সাহায্যের প্রয়োজন নেই আমাদের। আল্লাহ পাক সহায় হলে আমরা যেভাবেই হোক দিন কাটিয়ে নেব। আপনি আর আসবেন না এখানে। কথাগুলো মুরসালিন সম্পূর্ণটা ঢালাই মেঝের দিকে দৃষ্টি অবনত করে বলেছিল। একবারও অন্তুর দিকে ফিরে তাকায়নি, অথচ দৃঢ় কণ্ঠস্বরের একরাশ আত্মবিশ্বাস ঠিকরে পড়ছিল তার কণ্ঠস্বর থেকে। চেহারাটা মুরসালিনের আরবীয়দের মতো অনেকটা, সবুজাব চোখের মণি, কালচে বাদামি চাপদারিতে সুপুরুষ বটে। আবারও বলল মুরসালিন, ওরা ভেতরে আসবে এখনই, আপনি বেরিয়ে যান, থাকবেন না এখানে। অন্তু খেয়াল করলো মুরসালিনের বাঁ হাতের কনুয়ের কাছে টসটসে ক্ষত, পুরো শরীরটা বিধ্বস্ত, চোখে ক্লান্তি কাতরতা আছে, তবে উদ্বেগ নেই। মুরসালিন আব্দুল আহাদকে বলল, তুমি এগিয়ে যাও ওনার সঙ্গে, সিঁড়িঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। একা ফিরতে পারবে তো অন্ধকারে? অন্তুর কানে তখনও ওদের ভোতা গোঙানি লেগেছিল, যন্ত্রণায় ছটফট করছে ওরা। তুলির ঘরের সামনে দিয়ে ফেরার সময় দেখতে পেল তুলি কোয়েলের মাথায় পানি ঢালছে। অনেকক্ষণ সেখানে বসেছিল অন্তু। জ্বরে গা পুড়ছে ছোট্ট মেয়েটার, তরুরও জ্বর, অথচ মেয়েটা অতিরিক্ত চাপা স্বভাবের। অন্তু শিওরে বসে অনেকক্ষণ ধরে কপাল টিপে দিল তরুর। মাথায় পানি দিতে চাইলে রাজি হলো না। অন্তু নিজের রুম থেকে একটা ওষুধ নিয়ে গিয়ে খাইয়ে দিয়ে এলো। রাতে ফিরে খাবার খেয়ে হামজা বড় ঘরে এবং জয় রুমে এলো। অন্তু তখন বিছানা ঝাড়ছিল। জয় শরীরে ঠান্ডার প্রকোপ নিয়ে লম্বা একটা গোসলে গেল, গায়ে পানি ঢালছিল আর গান গাইছিল গলা ছেড়ে। কেমন আছেন বেয়ান সাপ, বুকে বড় জ্বালা, কিসের জ্বালা বেয়ান সাপ, নয়া প্রেমের জ্বালা, এই জ্বালাতে মরে নাই কোন শালা শালি। গোসল করে এসে বলল, ঘরেলি খাবার রুমে আনো। অন্তু চুপচাপ আনলো। জয় বেহায়ার মতো আবদার করে। খাইয়ে দাও। অন্তু বেশ নরম সুরে বলল, আপনি খেয়ে নিন, আমি পড়তে বসবো। জয় আস্তে করে বলে। হাত কাটা। অন্তু দেখলো জয়ের হাতে ব্যান্ডেজ জড়ানো। আশ্চর্য লাগে তার। একটা মানুষ মাসে কয়বার আহত হয়? অন্তু ধারণা করলো মুরসালিনের কপালটা বোধহয় জয় ফাটিয়েছে। বিয়ের দিন আঘাত পেয়ে কপালের পাশে বিশাল জখম হয়েছিল, তার শোধ। অন্তু খাওয়াতে বসলো প্রথমবার। জয় তাকিয়েছিল, এক পর্যায়ে বলল, পাখির আহার করাচ্ছ শালি? তোমার হাতে 4 বারের খাবার আমি একবারে মুখে ঢুকাই। অন্তু হেসে ফেললো। জয় অবাক হয়েছে থাকে। হাসছো তুমি? তুমি অন্তু বড় এক লোকমা তুলে দিল জয়ের গালে, তারপর কত শান্ত আর বয়স্ক মেয়ের মতো বলল, আপনি আমায় হাসতে দেখেননি না? দেখার কথাও নয়, সামনে এলেই পশুর মতো আচরণ নিয়ে এসেছেন, তখন হাসি পাবার নয়। আমি মেজাজ খারাপ নিয়ে হাসতে পারার মতো ভারী বুদ্ধিমতী নই। আজকে ভালো আচরণ করতেছি? সয়ে গেছে। মনোযোগ পুরোটাই তার ভাতের প্লেটে। জয় অপলক অন্তুকে দেখলো শুধু। প্রকাশ্যে ঠিক যেমন নিখুঁত অবহেলা, নীরবেও অন্তুর অবহেলা তেমনই নিখুঁত। টের পাওয়া যায় কিন্তু অভিযোগ করা যায় না। তবু আগে কখনো এত শান্তিপূর্ণ মুহূর্ত আসেনি তাদের মাঝে। অন্তুকে সে অন্তত প্রথমবার হাসতে দেখলো আজ। মলিন হাসি, তবু দেখতে সুন্দর। আমার মনে হয় তুমি জন্মেছিলে গোমরামগ্য হয়ে। না তো। তাই নাকি? তাই। জয় মাথা দোলায় দুদিকে। উফ। অন্তু মৃদু বিরোধ জানায়, হাসতে ভুলেছি কিছুকাল হলো। তার আগে ক্ষেত্র বিশেষ খুব চঞ্চল আর সরল মেয়ে ছিলাম, এটা স্বীকার করছি আমি, বরাবরই একটু। মারাত্মক করা। অন্তু হাসলো মৃদু, দুপাশে মাথা নাড়ল। আমি মায়া করতে, প্রতিবাদ দিতে, সম্পর্ক রক্ষা করতেও জানি। আমি অন্তর দিয়ে খুব তীব্র ভালোবাসতেও জানি। কলিজায় টান লাগলে খুব অসহায়ের মতো হাউমাউ করে কাঁদতে জানি। আবার আঘাতকারীকে এতটা জ্বালাতন দিতেও জানি যে লোকে তখন আমাকেই স্বার্থপর ভেবে বসবে। এটা বুঝবেন হয়তো পরে। যারা যেমন আচরণের যোগ্য আমি তাদের সামনে কেবল তেমন। শুধু একটু বোকামিটা কি জানেন? জয় খুব মনোযোগী শ্রোতা, সে পলকও ফেলছে না। অন্তু তাকায় না তার দিকে, নিচের দিকে তাকিয়ে প্লেটে হাত নাড়াচাড়া করতে করতে কথা বলছে। নিজের ভেতরের আক্রোশগুলো লুকিয়ে বুদ্ধিমানদের মতো মিথ্যা তোষামত করতে পারি না।
তেল মেরে মন জয় করতে জানি না। আমার উপর আঘাত এলে তা সহ্য করে চুপ থাকতে পারি না। তাতে করে শত্রুর সংখ্যা বয়সের তুলনায় কয়গুণ বেশি হয়ে গেছে। স্ট্রপিট। জয় শুধু চেয়ে রইল। তাদের বন্ধনটা রণতরীর ন্যায় ভাসমান জ্বলন্ত। আজ অন্তুকে অন্যরকম অদ্ভুত লাগলো। এই দিন জয়ের প্রথমবার মনে হয়েছিল এই মেয়েটার কাছে তার পাপ সীমা ছাড়িয়েছে। বুকে এক প্রকার অস্থিরতা ডানা ঝাপটেছিল প্রথমবার জয়ের। অন্তুর সুকরুণ ভাষাগুলো তাকে উপলব্ধি করিয়েছিল সে কারো আসামি। প্রথমবার এমনটা হলো। সরল ছিল না কোনোদিনই, প্রচুর অহংকার তোমার ভিতরে। না, ওগুলো আমার নির্বুদ্ধিতা। আমি নিজের কষ্ট ও দুর্বলতাকে পুঁজি করে মানুষের সহানুভূতি কমাতে আগ্রহী নই কখনোই। ব্যক্তিগত দুঃখকে মুখে করে ঘুরে নিজেকে অসহায় দেখাতে পারি না। তাই আমার মিছিমিছি কাঠিন্য আর অসভ্যতাই সবসময় নজরে আসে। আবেগ কখনো মুখরিত হয় না। বিস্ময়ে জয়ের হৃদযন্ত্র থেমে রইল। অন্তু যেন জয়কে বর্ণনা করল এতক্ষণ। এত গাঢ় মিল আর বৈশিষ্ট্যগত সাদৃশ্য নিয়েও তারা দুজনার থেকে কত দূরে, কত বিরোধ তাদের মাঝে, অথচ গঠনগত দিকটা এক সুতোয় গিট দেওয়া। প্রতিটা বৈশিষ্ট্যে অন্তু জয়ের মাফিক। শুধু মেয়েটার শক্তি নেই জয়ের মতো, তাই বুঝি এত দুর্ভোগ। জয়েরও তো ছিল না এককালে। দুজনের মাঝে নিজেকে লুকানোর পদ্ধতিতে কেবল অল্প ফারাক আছে। জয়ের হাতিয়ার রসিকতা, অন্তুর গাম্ভীর্য। জয় খানিকক্ষণ তাকিয়ে রইল, তারপর মাথা নাড়ল। মানছি, জয় আরেক লোকমা খাবার চিবিয়ে শেষ করে পড়ল। মেয়েদের তো গাম্ভীর্যতা ভালো না। কি ভালো হবে? ফ্যাচ ফ্যাচ করে কাদা, শুধুই স্বামীর সেবা করা, স্বামীর তার যেমনই হোক, আর কুকুর বেড়ালের মতো বছরে বছরে শুধু বাচ্চা জন্ম দেয়া। স্বামী যাই করে বেড়াক, দুমুঠো ভাত পেলেই হলো। মারধরগুলো নীরবে সহ্য করে চিহ্ন লুকোতে শাড়ির আঁচল বাড়িয়ে পড়া। জাহেলি যুগের মেয়ে না আমি। জয় সন্তুষ্ট হাসে। একসময় হাসিটা প্রসারিত হতে হতে সুবিশাল হয়ে ওঠে। আস্তে করে উচ্চারণ করে, অস্থির চিন্তাধারা মাইরে, ম্যাট ম্যাট শব্দ করে হেসে ফেলল। গড়ালি, তুমি মাল্টিপল পার্সোনালিটিতে চলে গেছো। নিজের এক সত্তা ধিক্কার দিলে আরেক সত্তা প্রতিবাদ করে। নিজের সাথে খুব তর্ক হয়, তাই না? এটা খারাপ না বটে। আপনারও আছে রাগটা। তুমি কি করে জানলে? মুখ ফসকে বলে ফেলল জয় অবাক হয়ে। অন্তু হাসল। আপনার এক সত্তা বলে আপনি পাপ করেছেন, যা করছেন তা ঠিক নয়। আরেক সত্তা তার বিরোধিতা করে পয়েন্ট কাটিয়ে দেয়, যেটাকে আপনি বলেন জয়। আমি কখনোই নিজের কর্ম নিয়ে আপোষ করে না। জয় বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল। অন্তু নিজে থেকে আলতো হাসে। আমার 90% পড়া ও আত্মস্থ করা বই আপনি, জয় আমির। এতগুলো দিন শুধু বোকামি করিনি, কিছু ন্যাকামিও করেছি, যেটাকে হিপোক্রাইসিস বলা হয়। চোখ মারল অন্তু। তার বদলে অবশ্য স্থায়ী বিনিময় শোধ করেছি কিছু। জয় আবল তাবল বলল যেন। আমার মনে হয় তুমি আমার প্রেমে পড়ে যাচ্ছ। গড়ালি, না বাসলেও ভালোবাসবে একটু দিন গেলে। অন্তু গভীর চোখে চেয়ে মসৃণ স্মিত হাসল। সূর্য পশ্চিমে উদিত হয়ে পূর্বে স্তম্ভিত হতেই পারে। জয় হো হো করে হেসে ফেলল। হতেই পারে। তাহলে তো হলোই। সূত্রানুযায়ী আমিও আপনাকে ভালোবাসতেই পারি। জয়ের হাসি ঠোঁটেই রইল শুধু, সেটার জ্যোতি নিভে অন্ধকার হয়ে এলো হাসিটা। অন্তু খাবার এগিয়ে নিয়ে গেলে জয় মানা করল। আর খাবো না। আর কিছুটা আছে, নিন। খেতে ইচ্ছে করছে না আর, জোর করো না গড়ালি। সে উদাস পায়ে উঠে দাঁড়ায়, সিগারেট ধরিয়ে ধোয়া গিলতে থাকে। অন্তু প্লেট রেখে এক গ্লাস পানি এনে ধরিয়ে দেয়। জয় আনমনে ছিল, চমকে উঠে গ্লাস নেয়। জয় আচমকায় জিজ্ঞাসা করে, আমায় অনেকে ঘৃণা করে, কোনোদিন কারণ জিজ্ঞাসা করিনি, তোমায় করছি। মুখে কিছু না বলে শুধুই মুচকি হাসলো। সেখানে কত জবাব শব্দহীন পড়ে আছে, সেসব চেপে বসলো। আমি কৃতজ্ঞ আপনার উপর, ধন্যবাদ। জয় বিভ্রান্ত হলো কিনা বোঝা গেল না। নারীর ছলনায় জয় আমিরের মতো পুরুষেরা কেমন প্রভাবিত হয় তা তার অভিব্যক্তিতে অন্তত ধরা গেল না। অন্তু বলল, কাল সকালে একটু ওই বাড়িতে যেতে চাইছি। কয়েক ঘন্টা থাকবো। একটা ছেলেকে সঙ্গে দেবেন। একা যেতে ভয় লাগে, চারিদিকে যা চলছে। এবার জয় অবাক অথবা সন্তুষ্ট হয়ে তাকায়। তার উপর অন্তুর এই ভরসা ভীষণ দুর্লভ। পরক্ষণে নিজেকে বকে উঠল। সকাল হতে হতে তুলির মেয়ের শরীর একেবারে নেতিয়ে পড়ল জ্বরের তোপে। তরুকে নিয়ে যেতে চাওয়া হলো।
অথচ চাপা স্বভাবের মেয়েটা সকাল সকাল উঠে কাজবাজ করা শুরু করেছে, সে যাবে না। প্যারাসিটামল খেয়ে সে নাকি খুব চাঙা বোধ করছে। তুলি রিমিকে সাথে নিয়ে মেয়েকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হামজার সঙ্গে দুজন ছেলেকে পাঠালো, তারা দূরে দূরে থাকবে, লক্ষ্য রাখবে ওদের। পৌরসভায় নতুন বাজেট বরাদ্দের কাজ চলছে, হামজা ওদিকেও ব্যস্ত বেশ। সকালে তাকে কার্যালয়ে চলে যেতে হলো। জয় তখনও ঘুমাচ্ছে। খানিক পর উঠে সেও কোথাও বেরিয়ে পড়বে। পলাশের খোঁজ পেয়েছে। পলাশ নাকি চেষ্টা করছে জয়ের নামে থানায় চাপা পড়ে থাকা পুরনো অভিযোগের ফাইল তাজা করতে। অন্তু তৈরি হয়ে বেরিয়ে পড়ল। রোদের তেজে মুখটা ঘেমে লাল হয়ে ওঠে, অথচ ঠোঁটে স্মিত হাসি। জয় আমিরের চোখের বিভ্রান্তি এত শান্তিদায়ক। অফ হোয়াইট রাঙা দেয়ালের ডান পাশে একটা বর্ষপঞ্জিকা ঝুলছে, পাতাটা আগস্ট মাসের। আজ সবে মাস বদলেছে, পঞ্জিকার পাতা উল্টানো হয়নি। সালটা ঠিক আছে, 2018 খ্রিস্টাব্দ। মাহেজা বিন স্থির দৃষ্টিতে চেয়ে ধীর পায়ে উঠে গিয়ে পাতাটা উল্টে দিল পঞ্জিকার। গত পরশু জুন মাসের 29 তারিখ জয় আমিরের 31তম জন্মদিন ছিল। আজ জুলাইয়ের 1 তারিখ যাচ্ছে, বিকেল হয়ে আসছে। জানালা বাইরে তাকিয়ে দেখলেন মিস ক্যাথরিন। মাহেজা বিন কাহিনীর মাঝে চট করে থেমেছে, এরপর উঠে গেছে পঞ্জিকা ঠিক করতে। এই মেয়েটা এত অদ্ভুত চলনের বুঝতে পারেন না তিনি। মাহেজা বিন ফিরে এসে সোফাতে বসল ফের। তিনি খুবই বিরক্ত হলেন, ভ্রু কুঁচকে তাকালেন সম্মুখে বসে থাকা 26 বর্ষীয়া নারীটির পানে। অতি হালকা এক ধরনের নীল রং, যেটাকে বলা হয় ক্যাডেট ব্লু কালার। সেই রঙা খাদি কাপড়ে শাড়ি পরনে, বাহাতে জোড়া স্বর্ণের চুড়ি, গলায় চিকন সোনালি চেন, কোকড়ানো লম্বা চুলগুলো ঘাড়ের উপর হাত খোপা করা। কোনো প্রসাধনী নেই, তবু যেন কোনো অভিজাত কুমারিকা। কাজের চাপে নিজের বিশেষ যত্ন ছাড়াও এত অলংকারহীন ঐতিহ্য আর গাম্ভীর্য। রোজ মুগ্ধ হলেও সেদিকে তাকিয়েও মিস ক্যাথারিন বিরক্ত হলেন আজ। মাহেজাবিন চেয়ে আছে জানালার বাহিরে। শাড়ির বিশাল আঁচলটা বিছিয়ে আছে মেঝেতে, পা দুটো মেলে দেবার মতো বসে আছে। সোফার হাতলে হাত মেলে রেখেছে, রাজ্যের ভাবুকতা কাজলহীন চোখ দুটোয় উদাস উদ্দেশ্যহীন দৃষ্টিজোড়া প্রকৃতিতে বিছিয়ে আছে। চট করে কাহিনীর মাঝে থেমেছে, আর শুরু করছে না। তিনি বৈকালিক প্রার্থনা ভুলে শুনছেন কাহিনী, তাতেও বেশ বিরক্তই হচ্ছিলেন বটে। আজ এই মেয়েকে দেখে কে বলবে সে একসময় এত হুট মেজাজে ছিল? সমুদ্রের মতো গভীরতা, নিশ্চুপ চলন, বিনয়ী ভঙ্গিমা, শব্দহীন পদক্ষেপ আজ তার। সেসব কি পূর্বে সেই হুটহাট খেপে ওঠা অভিজ্ঞতারাই প্রাপ্তি? কিছু বলতে যাবেন তার আগে মাহেজাবিন হাত উঁচিয়ে ধরে মুচকি হেসে বলল, ক্ষমা চাইছি মাদার, একটু বিরতি প্রয়োজন আমার। এক কাপ চায়ের তৃষ্ণা পেয়েছে, তা মিটিয়ে বরং আপনার প্রশ্নের উত্তর দিই। তখনও দৃষ্টি জানালার বাহিরেই। ওভাবেই মাহেজাবিন ডাকলো, লতা, 2 কাপ চা করে দিত। এরপর জানালা থেকে নজর ফেরালো, মুচকি হেসে বলল, আপনার প্রশ্ন করুন এবার। অনেক প্রশ্ন করেছি এ যাবৎ, কোনোটারই উত্তর না দিয়ে এক প্রখার মতো গল্প বলে গেছো। অসন্তুষ্ট হবেন না, এবার কিন্তু আমি নিজেই প্রশ্ন করতে বলছি। ঠিক আছে, সব পরে হবে, আগে এটা বলো, তুমি মাইন্ড অ্যাঙ্গেল ইন্টারেক্ট প্লে করছো ওদের সঙ্গে? তা বলছেন কেন? মনে হলো। না, সেসব পারি না আমি। ঈশ্বরের দোহাই, মিথ্যে বলবে না। জয় আমির এই পর্যায়ে তোমার প্রতি মনোযোগী হয়ে উঠেছিল। তাতে কি প্রমাণিত হয়? তুমি তো এটাই চাইতে তার জীবনের প্রতি মোহ জন্মাক। তার সাথে শুধুই লড়াই চলেছে আমার, সেটাও আমার খালি হাতের। এত গভীরভাবে ভাবছেন কেন? মিস ক্যাথারিন হাসলেন। সংসার ত্যাগ কি অভুকেরা করে? তোমার রুক্ষ আচরণ জয় আমিরকে তোমার দিকে মনোযোগী করেছিল, আর সেই মনোযোগ তোমাকে নিয়ে তাকে ভাবতে বাধ্য করেছে। আর তা থেকে তোমার প্রতি সে, কারণ তুমি ছিলে সবার থেকে ব্যতিক্রম আর দৃষ্টিকোণে, তার সম্মুখে তুমিই প্রথম কেউ যে তাকে সমীহ না করে ধিক্কার জানিয়েছে বারবার। বিয়ের পর কি এই কাজটা ইচ্ছাকৃত একবারও করনি? মাহেজাবিন অদ্ভুতভাবে সূক্ষ্ম হাসলো। তা কেন মনে হলো? বলো, সত্যি কি না? কিছুটা। আই বিলিভ দ্যাট তুমি জয় আমিরকে কখনো কখনো ইচ্ছাকৃত খেপিয়ে তুলেছ এবং জেদ ধরে সেটাকে তামাশার পর্যায়ে নিয়ে গেছো। সোফাতে হাতল থেকে হাত তুলে, ভুল বলছেন মাদার, শুধু তাকে প্রশ্রয় দিইনি, ভয় পাইনি। প্রতিনিয়ত অথবা পরিস্থিতিতে বিশেষ এক কাজ করেছিলাম। এক কাজ করেছিল বেশ, এটা কাজ করেছিল বেশ। সকলেই ভয় পেত। আমি চেষ্টা করেছি নিরুদ্বেগ থাকার, এটা ওদের জন্য চিন্তার ছিল, আর তাতে আমার বেশ সাময়িক ভোগান্তিও হয়েছিল। এটা কার্যকর ছিল, তাহলে স্বীকার করছো না কেন? মিস ক্যাথারিন থেমে গেলেন। মাহেজাবিন মুচকি হাসলো। তিনি চট করে বললেন,
আচ্ছা, জয় আমির ভালোবেসেছে তোমায়? জিজ্ঞেস করিনি কখনো। তুমি কোনগুলোকে নিজের বোকামি বলো? আজ কিছুকেই না। তখন মাঝে মধ্যে মনে হতো হয়তো বোকামি করছি। তা কেন? অন্তু শুধু হাসলো মুচকি, কথা বলল না। মিস ক্যাথারিন বললেন, তোমার বাবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করো। প্রশ্নই ওঠে না। মৃত্যু অবধারিত সত্য, তার জন্য স্থায়ী, তার জন্য দায়ী যদি কেউ থেকে থাকেন সেটা তো সৃষ্টিকর্তা। সেই মহান সত্তাকে দায় দেয়া। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক আমায়। তখন কেন ভাবতে? তখন আমি অন্তু ছিলাম, কারো কারো আমরিন ছিলাম, আজ তা নই। প্রতীকী কথা ভীষণ বলো তুমি, উফ, বুঝতে বেগ পেতে হয়। হেসে ফেললেন মিস ক্যাথারিন। ফের গম্ভীর হলেন তিনি। আর অন্তিকের মৃত্যু, সেটার জন্য কাকে দায়ী করো? নিজেকে মনে হয় না? কখনোই না। আপনার তা মনে হয়? তুমি হামজা জয়ের প্রকাশ্য বিরোধিতা না করলে এমন হতো না। আমি মানি তা। এখানে স্টুপিডের মতো কাজ করেছো তুমি। এবার নিয়ে পুরো কাহিনীতে কথাটা শতবার বলেছেন, অথচ এটা ভুলে যান ওদের কাছে মানুষ খুন করার জন্য সবকিছু প্রয়োজন হলেও কারণের প্রয়োজন কখনোই ছিল না। এরকম হাজার অন্তিককে রোজ মেরে আসতো। তাদের সকলের কয়টা করে আমার মতো বোন ছিল? মিস ক্যাথারিন ভ্রু কুঞ্চিত করে চেয়ে রইলেন। অন্তু রহস্য জড়িয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। আমি অ্যাডভোকেট মাহেজাবিন আমির। রোজ কত শত অপরাধীর বিরুদ্ধে কেস লড়ে ফিরছি। তার পরিণাম কি হবে তা ভেবে কি আদালতে চুপচাপ দাঁড়িয়ে থেকে মনে মনে ফন্দি আঁটবো যে কিভাবে পরে লুকিয়ে প্ল্যান প্রোগ্রাম করে নিরপরাধকে মুক্তি এবং অপরাধীকে ছক এঁকে ফাঁসি দেওয়া যায়? আদালতে চুপ থাকি, নয়তো আমার বাপ ভাই মরে যাবে, আর চুপচাপ হজম করলে তারা চিরকাল বেঁচে থাকবে, যাবে অমর হয়ে যাবে ওরা। কথার মারপ্যাচে উপহাস করে উঠল মাহেজাবিন। এরপর বলল, ইন্টেলিজেন্ট সবাই পরিবার বাঁচাক। হ্যাঁ, আমার পেশা এবং নেশা কেবল তা নয়, এক জীবনে স্বাধীনভাবে চলে যতদিন দুনিয়ায় টেকা যায় যথেষ্ট। মিস ক্যাথারিন একটু লজ্জা পেলেন। অন্তু নরম হাসি মুখে বলল, আমাকে কথা বলে শত লোকের সম্মুখে যুক্তি দিয়ে তর্ক করে কেস ডিসমিস করতে হয় মাদার, আর সেটা অপরাধীর বিরুদ্ধে ভরা আদালতে দাঁড়িয়ে উঁচু উঁচু আওয়াজে করতে হয়। সেখানে অপরাধীদের পুরো গ্যাং উপস্থিত থাকে। আজ যেমন ক্ষতির ভয় না করেও দিব্যি অপরাধীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণের জন্য আওয়াজ তুলি, তখনও তুলেছি। এরপর যা হয়েছে সেটা হয়েছে রং টাইমের জন্য। তখন যাই করতাম ধারাবাহিকভাবে হিতে বিপরীত, অর্থাৎ আমার খারাপই হতো। আজ তেমন হয় না, অন্তত তেমন খারাপ হয় না। হিড়িক বোঝেন? ক্ষতিগ্রস্ত হবার একটা হিড়িক থাকে। যখন যার পালা তখন শুধু তারই। একে তকদিরও বলা যায়। কৌশল খাটাতে পারতে। বুদ্ধিমানরা নীরবে চাল চালে। তুমি বারবার ধরা পড়ে গেছো কারণ তুমি সতর্ক ছিলে না। মাহেজাবিন শাড়ির আঁচল তুলে হাতের কবজিতে রেখে শীতল হাসলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।